আমাদের আজকের নিবেদন মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল, পার্ট 2। সম্মানিত মহাশয়, নীলামদার সাগ্রহ হয়ে জিজ্ঞেস করল, আপনি কি 1600 বলেছেন স্যার? 5% কমিশন পাবে সে। সগর্বে কিন্তু অনিচ্ছা শর্ত মাথা নাড়ল মাইকেল সেবার্স। গভীর মনোযোগের সঙ্গে সে তার চুরুটের ছাই পরীক্ষা করছে। তারপর মুখ তুলল সে, ঠোঁটে এক টুকরো কাষ্ঠ হাসি ফুটিয়ে বলল, না ভুলে যান, আমি কিছুই বলিনি। রানার দিকে তাকালো সে। ওগুলো তোমাকে আনন্দ দান করুক এই কামনা করি। মনে কোনো দুঃখে রেখো না, ওল্ড চ্যাপ। বিট ঠেলে ঘুরে দাঁড়ালো সে, গেটের দিকে হাঁটা ধরল। এখনই কোনো প্রস্তাব দিয়ে লাভ নেই। বাঙালি বাবু ভালো একটা প্রস্তাবও প্রত্যাখ্যান করে বসতে পারে। তবে একটা বিষয় নিয়ে ভারী চিন্তিত হয়ে পড়েছে সে। এতদিন নিজের উপর অগাধ আস্থা ছিল তার। লোক চিনতে কখনো ভুল করে না। বাঙালি লোকটাকে দেখে তার মনে হয়েছিল লোকটা ভাবাবেগ দমন করতে জানে, কিন্তু প্রমাণিত হলো ঠিক উল্টোটা। এত দাম দিয়ে গাড়িগুলো সে কিনল শুধু রাগের বশে। প্রতিদ্বন্দ্বীকে চিনতে ভুল করেছে সে। বহুকাল আগেই একটা গুরুত্বপূর্ণ উপসংহারে পৌঁছেছে মেজর মাইকেল সেবার্স। যুদ্ধ করে শুধু বোকারা, জ্ঞানী লোকেরা তাদের যুদ্ধের উপকরণ যোগান দেয় লাভের বিনিময়। অবশ্যই। ঠিক 3 দিন পর আবার ইংরেজ লোকটার সঙ্গে দেখা হলো রানার। ইতিমধ্যে সে তার 5টা লৌহ মানবীকে রশি দিয়ে বেঁধে টেনে এনেছে ছোট্ট ঝর্ণার কিনারায় নিজের সদ্য তৈরি ক্যাম্পে। জায়গাটা শহরের বাইরে, পাহাড়ের কাছাকাছি। চারপাশে আফ্রিকান মেহগনি গাছের ছড়াছড়ি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা শীষ দেয় পাখিরা। মেহগনির ঢালে কপি কল ঝুলিয়ে ইঞ্জিনগুলো বের করে নিয়েছে রানা। পেট্রোল ল্যাম্পের আলোয় গভীর রাত পর্যন্ত কাজ করেছে ওগুলোর উপর। পুরো একটা দিন কেটেছে বাতিলযোগ্য পার্টস শনাক্ত করতে। পুরানো লোহা লক্করের দোকানে গিয়ে তালিকা মিলিয়ে খুঁজতে হয়েছে সেগুলো। দিনে 18 ঘন্টা খেটেছে ও। দিনের বেলা ওর সঙ্গে তাল মিলিয়ে পাখিরা শীষ দেওয়ায় পরিশ্রমটুকু গায়ে লাগেনি। তৃতীয় দিন বিকেলের দিকে ঘরমাক্ত কলেবর মাসুদ রানা 3টে ব্যান্টুলি ইঞ্জিন চালু করতে পারল। খুঁটির উপর তৈরি বাঁশের নিচু মাচায় ইঞ্জিনগুলোকে একেবারে নতুন বলে মনে না হলেও ঝকঝক করছে। সন্দেহ নেই মেকানিকের হাতের ছোঁয়ায় জাদু আছে। সেই দিনই বিকেলে চারিদিক যখন নির্মম রোদে পুড়ছে, রানার ক্যাম্পে হাজির হলো মাইকেল সেবার্স। রিকশায় চেপে এলো সে। সেটা টেনে নিয়ে এলো অর্ধনগ্ন ঘর্মাক্ত একজন কালো আফ্রিকান। গদি লাগানো সিটের উপর বিশ্রামরত চিতার মতো লাগলো তাকে। পরে আছে দুধ সাদা লিলেনের স্যুট, ভাঁজগুলো তীক্ষ্ণ। একটা ইঞ্জিন চালু করে আওয়াজে কোনো ত্রুটি আছে কিনা পরীক্ষা করছিল রানা। কোমর পর্যন্ত উদম, গ্রিজ লেগে কালো হয়ে আছে হাত দুটো। বুক আর পিঠে ঘাম চকচক করছে, যেন তেল মেখেছে সারা গায়ে। এমনকি দাড়িও? ও না বন্ধু, মৃদু কণ্ঠে বলল রানা। সোজা হেঁটে চোখের সামনে থেকে দূর হও। নিঃশব্দে হাসল মাইকেল, যেন পুরনো ঘনিষ্ঠ বন্ধুর রসিকতা গায়ে মাখছে না। সিটের এক পাশ থেকে সিলভারের একটা বালতি উঁচু করে রানাকে দেখল সে। গায়ে শিশিরের মতো পানি জমে আছে, ভিতরের টুকরো ভর পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে আওয়াজ করছে। বালতির কিনারা থেকে উকি দিচ্ছে 1 ডজন বিয়ারের বোতল। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, শান্তির প্রস্তাব ওল্ড চ্যাপ, বলল মাইকেল। শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার। তৃষ্ণার্ত রানার গলাটা, ভেতরটা হঠাৎ করে এমন শুকিয়ে গেল যে এক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না।
শর্তহীন উপহার ঘুষ বা টুপ নয়। এ প্রচন্ড গরমের ভিতরও কাজের মধ্যে এমনই মগ্ন হয়েছিল রানা যে কতটুকু প্রয়োজন তার সিকিবাগ তরল পদার্থ গলাধঃকরণ করেনি। যাও বা করেছে তার মধ্যে এ ধরনের ম্লান সোনালি বুদবুদ ওঠা বরফ মেশানো কিছু ছিল না। বিয়ারের বোতলগুলো দেখে শুধু যে তৃষ্ণায় ছাতি ফেটে যাবার অবস্থা হলো তাই নয়, ওগুলো পাওয়ার প্রচন্ড ইচ্ছায় কেমন যেন ঝাপসা হয়ে গেল চোখের দৃষ্টি। রিক্সা থেকে নামলো মাইকেল, বগলের তলায় বালতি নিয়ে এগিয়ে এলো। মাইকেল, বলল সে, মেজর মাইকেল সেবার্স। খালি ডান হাতটা বাড়িয়ে দিল রানার দিকে। রানা, মাসুদ। তাই তো বলি, ভাবলো রানা। হাতটা ধরল, তবে চোখ এখনো আটকে আছে বালতির উপর। তৃতীয় বিশ্বের একটি দেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ব্যর্থ করতে গিয়ে বিজয়রত্ন নামে এক সিংহলী বক ভারতীয়, মার্কিন সিআইএ এবং রাশিয়ার কেজিবির অক্রোশে পড়ে। বিজয়রত্ন যে মাসুদ রানা এ কথা বিসিআই চিফ রাহাত খান ছাড়া আর কেউ জানত না। গোপন সূত্রে তিনি খবর পান তিনটি দানবাকৃতি সংস্থার একটি বিজয়রত্নকে মাটির বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। সময় থাকতে রানাকে তিনি আত্মগোপন করবার নির্দেশ দেন। বসের নির্দেশ মেনে নিলেও নিজের নামটা গোপন করবার কোনো কারণ দেখেনি রানা। হোটেলের খাতায় তাই আসল নামটাই লিখিয়েছে। ২০ মিনিট পর ঝর্ণার পানিতে গোলা পর্যন্ত ডুবে আছে রানার, বগলের তলা সাবান ঘষছে, বিয়ারের বোতল নাগালের মধ্যে। বিপদটা দেখা দেয়, কারণ পরস্পরকে আমরা চিনতে ভুল করেছিলাম, ব্যাখ্যা করল মাইকেল। বোতল থেকে সরাসরি বিয়ার ডাললো গলায়। তাঁবুর বাইরে শেড প্ল্যাপের নিচে ছায়ায় ফেলা রানার একমাত্র ক্যানভাস ক্যাম্প চেয়ারটায় প্রায় শুয়ে আছে সে। স্বীকার করছি, কোথায় পা ফেলছি দেখিনি। লাথিটা প্রায় নিজের বুকে খেয়েছ। একমত হওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালো রানা, তবে গলায় ঝাঁজ নেই। ঠান্ডা বিয়ার মেজাজের উপর ওষুধের কাজ করছে। তোমার কেমন লেগেছিল বুঝতে পারি, বলল মাইকেল, কিন্তু ভেবে দেখো, বলেছিলে নিলামে তুমি থাকবে না। যদি সত্যি কথা বলতে আমরা হয়তো একটা চুক্তিতে আসতে পারতাম। সাবানের ফেনা ঢাকা হাত বাড়িয়ে বিয়ারের একটা বোতল তুলে নিল রানা। ঢক ঢক করে দু ঢোক গিলল, এক জোড়া ঢেকুর তুলল, তারপর একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। ব্যাস ইউ। ঢেকুর তোলা অমঙ্গল সূচক ধরে নিয়ে সম্ভাব্য অঘটন বা উৎখাত থেকে রানাকে রক্ষার জন্য আশীর্বাদ করল মাইকেল। যখনই বুঝতে পারলাম তুমি সিরিয়াসলি ডাক দিচ্ছ, পিছিয়ে গেলাম। আমি জানতাম দুজনের জন্য লাভজনক একটা সমঝোতায় পরে আমরা ঠিকই আসতে পারবো। আর দেখো, বান্দা হাজির। তোমার সাথে বসে বিয়ার খাচ্ছি, একটা চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। কথা বলছো একা তুমি, আমি শুধু শুনছি, বলল রানা। ঠিক তাই। চুরুট কেস বের করলো মাইকেল, সাবধানে বেছে নিল একটা, সামনের দিকে ঝুঁকে কায়দা করে গুজে দিল রানার দুই ঠোঁটের মাঝখানে। বুটের সোলে ঘষা দিয়ে দিয়াশলাইয়ের একটি কাঠি জ্বালল। জোড়া করপুটের ভেতর নিয়ে রানার দিকে বাড়িয়ে তুলল আগুনটা। আমার ধারণা তোমার সন্ধান ভালো একজন ক্রেতা আছে কি? ভ্রুজোড়া একবার নাচালো সে। এখন আমি শুনছি, আয়েশ করে চুরুটে টান দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল রানা। তুমি নিশ্চয়ই গাড়িগুলোর একটা দাম ঠিক করেছ। তার চেয়ে বেশি দাম দিতে আমি ইতস্তত করব না। মুখ থেকে চুরুট নামিয়ে এই প্রথমবার স্থির দৃষ্টিতে মাইকেলকে খুঁটিয়ে দেখল রানা। যেখানে যে অবস্থায় আছে আমার নির্ধারিত দামে গাড়ির পাঁচটা কিনতে চাও তুমি? চাই, বলল মাইকেল। যদি বলি শুধুমাত্র 3টে চালানো যাবে, বাকি দুটোর কোনো আশা নেই, তাতেও আমার প্রস্তাব বদলাবে না।
হাত বাড়িয়ে বিয়ারের বোতলটা তুলে নিল রানা। কয়েক ডোকে নিঃশেষ করে ফেলল। আর একটা বোতল খুলল মাইকেল, ধরিয়ে দিল রানার হাতে। প্রস্তাবটা নিয়ে দ্রুত চিন্তা করল রানা। তানজানিয়ার মাঝামাঝি গোছের একটা সুগার কোম্পানির সঙ্গে কথা হয়েছে ওর। ওদেরকে নির্ধারিত 1100 শিলিংয়ে গ্যাসোলিন চালিত সুগার কেইন ক্র্যাশার সরবরাহ করবে ও। 3টে গাড়ি থেকে সব মিলিয়ে 3300 শিলিং আসবার কথা, কিন্তু ইংরেজ লোকটা কিনতে চাইছে 5টাই ওর চাওয়া দামে। বুঝতেই পারছো ওগুলোর পিছনে সময় নষ্ট করেছি আমি। দাম হাঁকাবার আগে মাইকেলকে মানসিকভাবে প্রস্তুত করে নিতে চাইছে। জানি, নিজের চোখেই দেখতে পাচ্ছি। প্রতিটি 3100 শিলিং, মোট 5টা, সব মিলিয়ে 15,500 শিলিং। ইঞ্জিনগুলো তুমি আবার জোড়া লাগিয়ে জাহাজে তোলার উপযোগী করে দেবে? অবশ্যই। রাজি, বলল মাইকেল। দুজনেই পরস্পরকে স্মিত হাসি উপহার দিল। বেচা বিক্রির একটা চুক্তিপত্র এখনই আমি তৈরি করে ফেলতে চাই। একটা চেক বই বের করলো মাইকেল। আমি আবার বাকিতে কাজ করতে পছন্দ করি না। তোমার পাওনা পুরো টাকার চেক এখনই লিখে দিচ্ছি। টাকার কি? রানার মৃদু হাসি ম্লান হতে শুরু করলো। চেক? যে সে ব্যাংক নয়, লন্ডনের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আমার, পিকাডেলি স্কোয়ারে। কথাটা মিথ্যে নয়, লন্ডনের সিটি ব্যাংকে সত্যি একটা অ্যাকাউন্ট আছে বটে মাইকেল সাবার্চের। তবে অ্যাকাউন্টটার সর্বশেষ হিসাবে জানা যায় 50,000 পাউন্ড ওডি নিয়েছে মাইকেল, এবং বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকাটা শোধ দিতে গড়িমসি করছে সে। মাত্র কদিন আগেও লাল কালিতে লেখা ম্যানেজারের একটা রিমাইন্ডার পেয়েছে সে। নগদ টাকা নিজের সাথে রাখা নিরাপদ নয়, বিশেষ করে বিদেশি বইয়ে, বলল মাইকেল। চেক বইটা খুলে লিখবার জন্য তৈরি হলো সে। চেকটা লন্ডনে পৌঁছতে অন্তত সপ্তাহখানেক লাগবে, এবং টাকার আকৃতি নিয়ে কখনই ওটা ফিরে আসবে না। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার আগেই পালিয়ে মাদ্রিদে চলে যাবে মাইকেল। শুনেছে ওখানে নাকি ধনকুবেরদের বোকা বানিয়ে সহজেই 2 পয়সা কামানো যায়। ব্যবসা বাণিজ্যের পরিবেশও নাকি ভালো। হাতে কিছু পুঁজি থাকলে সিঁড়ি বেয়ে আবার তর করে উঠে যাবে সে। চেক ভালো জিনিস, তোমার সাথে আমি একমত, কিন্তু মুশকিল হলো আমার ঠিক সয় না, অ্যালার্জি আছে। চুরুটটা নামিয়ে হাতে নিল রানা। নগদ আর চেক দুটোই যদি তোমার কাছে সমান হয়, আমি বরং 15,500 শিলিং নগদই নেব। জিভের ডগা দিয়ে ঠোঁট বেজালো মাইকেল। ব্যাপারটা তো সহজে সারা যাচ্ছে না। দেখো দেখি কি বিপদে না পড়া গেল। চেক ক্লিয়ার হয়ে আসতে খানিকটা সময় তো লাগবেই। কোনো তাড়া নেই। নিঃশব্দে হেসে তাকে আশ্বস্ত করল রানা। কাল দুপুরের মধ্যে যে কোনো সময় টাকাটা পেলেই চলবে আমার। আমার প্রথম ক্রেতাকে ওই সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা হয়ে আছে। সময় মতো তুমি যদি টাকা নিয়ে পৌঁছতে পারো, গাড়িগুলো তোমার হয়ে যাবে। নিচু ঝর্ণা থেকে উঠে এলো। ওর আফ্রিকান বৃত্ত হাতে একটা তোয়ালে ধরিয়ে দিল। আজ তোমার ডিনার প্ল্যানটা কিরকম? জিজ্ঞেস করলো মাইকেল। মুসলিমের ইচ্ছে আজ আমাকে হরিণের মাংস রেঁধে খাওয়াবে। আফ্রিকান কিশোরের দিকে তাকিয়ে হাসল রানা। তার চেয়ে পরচুনায় তুমি আমার অতিথি হও কি? যার বিয়ার খেতে পারি তার ডিনার খেতে আপত্তি করব কেন? সোহাসে আমন্ত্রণ গ্রহণ করল রানা। পরচুনার ডাইনিং রুমটা বরফের মতো ঠান্ডা, তবে মেজবান মাইকেলের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা লাভ করল রানা। ওকে আলিঙ্গন করলো সে, সবিনয় ভদ্রতার সঙ্গে পথ দেখিয়ে এক কোণে একটা টেবিলে নিয়ে গিয়ে বসালো। সারাক্ষণ হাসিতে উদ্ভাসিত হয়ে আছে চেহারা। একের পর এক দামি খাবারের অর্ডার দিয়ে ব্যতিব্যস্ত করে তুলল ওয়েটারদের। তার হাসি সংক্রামক। একসময় রানাও আক্রান্ত হয়ে পড়ল। আলাপ শুরু হতে না হতে দুজনেই
ওরা আবিষ্কার করলো দুনিয়ার প্রায় সব বড় শহরে রানা যখন ছিল, প্রায় ঠিক একই সময় মাইকেলও সেখানে ছিল। তারপর জানা গেল রানা যাদেরকে চেনে তাদের বন্ধু বান্ধবদের চেনে মাইকেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রানা যখন সম্মুখ সমরে লড়ছে, মাইকেল তখন লন্ডনের রাস্তা রাস্তা হেঁটে মুক্তিযোদ্ধাদের জন্য চাঁদা তুলছে। তারপর জানা গেল দুজনের রক্তে রয়েছে দুর্দমনীয় অ্যাডভেঞ্চারের নেশা। কেউ বিবাহিত নয়, কারো কোনো পিছুটান নেই, এবং দুজনেই স্বাধীন চেতা। পরস্পরকে কিঞ্চিত চিনতে পারবার পর একজন আরেকজনকে শ্রদ্ধা করতে শুরু করলো। ডিনার যখন প্রায় শেষ হয়ে এসেছে, দুজনের মধ্যেকার অমিল সম্পর্কে সহনশীল একটা মনোভাব তৈরি হলো ওদের মধ্যে। রানা মাইকেলকে জাত বেনিয়াদের একজন, বা মাইকেল রানাকে কালা আদমি বলে ভাবছে না, কিন্তু তার মানে অবশ্য এই নয় যে রানা মাইকেলের কাছ থেকে কোনো চেক গ্রহণ করতে যাচ্ছে, বা মাইকেল গাড়ি পাঁচটা হাত করবার প্ল্যান ত্যাগ করেছে। অবশেষে ব্র্যান্ডির বোতলটা নিঃশেষে খালি করে হাত ঘড়ি দেখলো মাইকেল। বলল, আরে মাত্র 9টা বাজে, রাত সবই শুরু হলো তাই না ওল্ড চ্যাপ? কোথায় যাব আমরা, কি করব? কাজ জাকিয়ে প্রস্তাব পাবার অপেক্ষায় থাকলো রানা। শুনেছি মাদাম জুলিয়ানার ওখানে আজই নাকি ইটালি থেকে দুটো মেয়ে এসেছে, ভারী সুন্দরী, একেবারে ব্রেশ। প্রস্তাবটা তাড়াতাড়ি বাতিল করে দিল রানা। পরে দেখা যাবে, ডিনারের পরবারই ঠিক ভাল লাগবে না। দ্বিগুণ উৎসাহে আর একটা প্রস্তাব দিল মাইকেল। আসলে এটাই গেলাতে চাইছে রানাকে। কয়েক হাত তাস খেললে কেমন হয়? দারেস সালাম ক্লাবে মার্জিত ভদ্রলোকেরা খেলেন। কিন্তু যাব কিভাবে? আমরা তো মেম্বার নই। খুশির কথা, দুজনকে এক ইউনিট হিসেবে দেখেছ, দেহ আলাদা হলেও আত্মা এক। কিন্তু আমি মেম্বার, অর্থাৎ আমরা মেম্বার কি? ব্রু নাচিয়ে এক গান হাসলো মাইকেল। 1.5 ঘন্টা হয়ে গেছে খেলতে বসেছে ওরা। সময়টা উপভোগ করছে রানা। সুন্দর মার্জিত পরিবেশ, উপস্থিত সবাই গণ্যমান্য ব্যক্তি। জানালা দরজায় ভেলভেটের পর্দা ঝুলছে, দেওয়ালে ঝুলছে হান্টিং ট্রফি এবং গাঢ় রঙের তৈলচিত্র। 3টে বিলিয়ার্ড টেবিল থেকে আইভরি বলের আওয়াজ ভেসে আসছে। কালো টাই আর কালো ট্রাউজার পরা ধনীর দুলালরা খেলছে ওদিকে। সবাই যে যার সান্ধ্যকালীন জ্যাকেট খুলে রেখেছে। কন্ট্রাক্ট ব্রিজ খেলা হচ্ছে 3টে টেবিলে। ফিসফিসে আওয়াজ ভেসে আসছে ডাক পাল্টা ডাকের। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই শ্বেতাঙ্গ, সবার পরনে দামি স্যুট। টেবিলগুলোর ফাঁক দিয়ে নিঃশব্দ পায়ে দ্রুত আসা যাওয়া করছে ওয়েটাররা। পরনে আজানুলম্বিত আজকান, মাথায় পেজ টুপি, হাতের ট্রেতে পানীয় ভর্তি গ্লাস। পোকার খেলা চলছে মাত্র একটা টেবিলে। টেবিলটা ভারমাটিকে তৈরি, পিতলের ছাইদানি কাঠের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো। মদের গ্লাস ও আইবুড়ের চিপস রাখবার জন্য অগভীর গর্ত করা রয়েছে টেবিলের উপর, তাও চকচকে পিতল দিয়ে মোড়া। টেবিলে 5 জন বসে আছে, তাদের মধ্যে একা শুধু রানার পরনে আনুষ্ঠানিক সান্ধ্যকালীন পোশাক নেই। 5 জনের মধ্যে 3 জন পোকার খেলায় এতটাই কাঁচা যে রানার লোভ হতে লাগলো। ওদেরকে ধরে নিয়ে গিয়ে হোটেল কামরার আলমারিতে তুলে রাখে। টাকার অভাব হলেই আলমারি খুলে খেলতে বসাবে। একজন আমেরিকান প্রাক্তন কংগ্রেস সদস্য আফ্রিকা এসেছেন শিকার করতে। গভীর জঙ্গল থেকে সদ্য ফিরেছেন তিনি। ওখানে বন্য পশুদের সম্ভাব্য আক্রমণ থেকে তাকে রক্ষা করবার জন্য আফ্রিকান এক শিকারী হ্যাভি ক্যালিবার রাইফেল হাতে সারাক্ষণ তার কনুয়ের পাশে উপস্থিত ছিল, এবং তার উপস্থিতিতে বেশ কয়েকটি বুনো মোষ, সিংহ ও গন্ডার নিধন করেছেন ভদ্রলোক। তার একটা শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করল রানা। ডান চোখের নিচে অতি সংবেদনশীল একটা শিরা রয়েছে। হাতে ভালো কাঠ উঠলেই তড়াক তড়াক করে লাফাচ্ছে সেটা।
এতে যদি প্রমাণও হয় যে লোকটা নার্ভাস প্রকৃতির, বলতেই হবে তার প্রকৃতির সঙ্গে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। বিস্ময়কর হলেও সত্যি, ভদ্রলোক প্রায় প্রতিদানেই ভালো কার্ড পাচ্ছেন, ফলে রানা আর তিনি শুধু জিতছেন। দ্বিতীয়জন মাইকেলের সমবয়সী, উত্তরাধিকার সূত্রে শিল্পপতি। হাতের কার্ড খারাপ হলে বা হেরে গেলে সাপের মতো হিস হিস করে ওঠে। রানার ডান দিকে বসেছেন বয়স্ক একজন আমলা। তার মস্ত টাকের মাঝখানে কলঙ্কের মতো কাঁচা পাকা অল্প কগাছি চুল দেখে খুবই বিরক্ত বোধ করল রানা। ওর মনে হলো ওগুলো ফেলে দিলে টাকটা যথাযোগ্য মর্যাদা পেতে পারত। ভদ্রলোক বেশিরভাগ সময় হু হু করে হাসছেন, কিন্তু জিতবার ক্ষীণ সম্ভাবনা দেখা দিলেই নিয়ে উঠছেন ঘেমে। সতর্কতার সঙ্গে ঘন্টা খানেক খেলবার পর 700 শিলিংয়ের মতো জিতল রানা। মাইকেলের ঔদার্যে ভক্ষণ করা উপাদেয় ডিনার যেখানে হজম হচ্ছে, সেখানে উষ্ণ এবং তৃপ্তিকর একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। এই মুহূর্তে ওর জীবনে অশান্তি এবং অস্বস্তিকর একমাত্র কারণ যেটা সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী মাইকেল সেবার্স, ওর নতুন বন্ধু এবং স্পন্সর। সহজ ভঙ্গিতে ফেসি ঢিল করে দিয়ে বসে আছে মাইকেল। যার যা প্রাপ্য তাকে তা দিতে মোটো কার্পণ্য করছেন না। আমেরিকান শিকারী জিতছেন, কাজে তাকে বাহবা দিচ্ছে। সমবয়সী শিল্পপতি আর বয়স্ক আমলা হারছে, ওদেরকে আন্তরিক সহানুভূতির সঙ্গে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সৎ পরামর্শ দিতেও ইতস্তত করছে না, যেহেতু হেরেছেন কাজেই টাকা তুলতে হলে বেশি করে বাজি ধরতে হবে। সে নিজে খুব বেশি হারেনি বা জেতেনি, প্রায় সমান সমান অবস্থায় রয়েছে, অথচ তার তাস বাটবার মনোমুগ্ধকর ধরন অভিজ্ঞ রানার চোখে সাংঘাতিক সন্দেহজনক বলেও মনে হতে লাগলো। লম্বা 10 আঙ্গুলের ভেতর নিয়ে কার্ডগুলো এত দ্রুত সাফল করতে পারে যে দৃষ্টি দিয়ে প্রতিটি কার্ড অনুসরণ করা অসম্ভব ব্যাপার। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখল রানা। চুপিসারে প্রতিবার যখনই কার্ড বিলি করবার দায়িত্ব পেল মেজর মাইকেল সেবার্স, একজন ডিলার যত কুশলী হোক, তার হাতের ছোঁয়ায় যতই না কেন জাদু থাকুক, পছন্দ মতো নির্দিষ্ট কোনো কার্ড অন্যান্য কার্ডের ভেতর সাজিয়ে রাখা সম্ভব নয়, যদি না সে সাফল করবার সময় ওগুলো নিজের দিকে সিধে করে রাখে। রানা দেখলো সাফল করবার সময় কার্ডের দিকে তাকাচ্ছেই না মাইকেল। প্রতিপক্ষের মুখের উপর ঘুরে বেড়াচ্ছে তার শান্ত দৃষ্টি। হালকা সুরে কথা বলে চলেছে। রানার পেশি একটু একটু করে শিথিল হতে শুরু করলো। শিল্পপতি কার্ড বাটল। 4টে একরঙা কার্ড পেয়ে দানটা জিতল রানা। আইভরির চিপস নিজের দিকে টেনে গর্তের ভেতর জমা করলো। সেদিকে তাকিয়ে রুমাল দিয়ে মুখ মুছল মাইকেল। এসো, নতুন একটা প্যাকেট খোলা যাক, বলল সে। হাসল, আঙ্গুল বাঁকা করে কাছে ডাকলো একজন ওয়েটারকে। দেখা যাক তোমার জেতার ভাগ্যটাকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা। নতুন প্যাকেটের সিল পরীক্ষা করবার জন্য সবাইকে দেখালো মাইকেল। তারপর প্যাকেট খুলে কার্ডগুলো বের করে নিল জোকার দুটো। তাসের পেছনে বাইসাইকেলের চাকার ছবি চাপা রয়েছে। সাফল করতে শুরু করলো সে। একই সঙ্গে শুরু হলো একজন বিশপের অশ্লীল গল্প। চ্যারিং ক্রস স্টেশনে ভুল করে মহিলাদের রেস্টরুমে ঢুকে পড়েছিলেন ভদ্রলোক। তারপর সেখানে কি ঘটেছিল কৌতুকটা বর্ণনা করতে 1-1.5 মিনিট সময় নিল সে। সঙ্গে সঙ্গে পুরুষালী হাসিতে ফেটে পড়ল সবাই। এই সুযোগে কার্ড বিলি করতে শুরু করলো মাইকেল। যথেষ্ট দূর থেকে ছুড়ে দেওয়া সত্ত্বেও প্রত্যেকের সামনে নির্দিষ্ট জায়গায় স্থির হলো কার্ডগুলো, একটার উপর নিখুঁতভাবে আরেকটা। একা শুধু রানাই লক্ষ্য করলো, রেস্ট রুমে মহিলাদের নির্লজ্জ আচরণে বিশপ যখন আতঙ্কিত এবং দিশেহারা। কার্ডগুলো দুভাগে ভাগ করে দুহাতে নিয়ে সাফল করছে মাইকেল। শার্টের আস্তিন আগেই খানিকটা গুটিয়ে নিয়েছে সে। কার্ডগুলো বাঁকা হয়ে একটার উপর আরেকটা পড়বার আগের মুহূর্তে উপর দিকে মুখ তুলছে।
চকিতে সেগুলোর উপর দ্রুত একবার চোখ বুলিয়ে নিল মাইকেল। প্রাক্তন কংগ্রেস সদস্য অট্টহাসিতে ফেটে পড়েছেন। হাসতে হাসতেই নিজের কার্ডগুলো তুলে নিয়ে চোখ ভোলালেন। দম নিয়ে আবার হাসতে শুরু করবেন, মাঝপথে বিষম খেলেন তিনি। তার ডান চোখের নিচে ঘন ঘন লাফাতে শুরু করলো বেয়ারা শিরাটা। ওটা যেন তার নাকটাকে আদর করছে। টেবিলের ওদিক থেকে জোরালো হিস হিস বেশি এলো। হাতে ধরা কার্ডগুলো তাড়াতাড়ি এক করে টেবিলে নামিয়ে রাখলো শিল্পপতি। তারপর দু হাত দিয়ে ঢেকে ফেলল। রানার ডান দিকে আমলা ভদ্রলোকের চেহারা হাতির হলুদ দাঁতের মতো চকচক করছে। মাথার চুল থেকে কপাল বেয়ে নেমে আসছে ঘামের একাধিক ধারা। বিস্ফারিত চোখে হাতে ধরা কার্ডগুলোর দিকে তাকিয়ে আছেন তিনি। নিজের কার্ড তুলল রান। 3টে কুইন পেয়েছে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে এবার নিজের গল্প বলা শুরু করলো। আমি একবার মোটর ভ্যাসেল হোয়াং টাং এর ইঞ্জিন রুমে ছোটখাটো একটা দায়িত্ব পালন করছিলাম। আমাদের জাহাজ নোঙ্গর ফেলেছিল হংকংয়ে। আমাদের ক্যাপ্টেন একদিন এক শৌখিন শ্বেতাঙ্গকে অভ্যর্থনা জানালেন জাহাজে। ভদ্রলোকের খুব ইচ্ছে 2-4 দান তাস খেলবেন আমাদের সাথে। খেলা শুরু হলো। প্রথম থেকেই লাফিয়ে বাড়তে লাগলো বাজির অঙ্ক। মাঝরাতের দিকে শৌখিন শ্বেতাঙ্গ ভদ্রলোক ভয়ঙ্কর একটা দান বাটলেন। রানার গল্প কেউ শুনছে বলে মনে হলো না। প্রত্যেকে যে যার নিজের কার্ড নিয়ে ভীষণ উত্তেজিত। শুরু করলো রানা। স্কিপার পেলেন 4টে রাজা, আমি পেলাম 4টে গোলাম, আর জাহাজের ডাক্তার পেল 4টে 10। আবার গল্পের মাঝপথে থামলো রানা। হাতের রানী 3টে নতুন করে সাজালো। এই সময়ে আমলা ভদ্রলোকের অনুরোধে সাড়া দিয়ে মাইকেল তাকে আরো 2টো কার্ড সরবরাহ করল। শৌখিন ভদ্রলোক নিজ ড্র থেকে একটা কার্ড নিলেন আর তারপরে খেলাটা বিদ্যুৎ গতি লাভ করলো। যার যা আছে সব বের করে বাজির অঙ্ক বাড়াতে লাগলাম। সবাই ধন্যবাদ বন্ধু, আমিও 2টো কার্ড নেব। রানার দিকে 2টো কার্ড ছুড়ে দিল মাইকেল। সেগুলো তুলবার আগে নিজের হাত থেকে কার্ড ফেলে দিল রানা। যা বলছিলাম, সবার হাতে ভালো তাস থাকায় উন্মাদের মতো সর্বোচ্চ বাজি ধরছিলাম আমরা। একা শুধু আমার পকেট থেকে $2500 হংকং বেরিয়ে গেছে। নতুন কার্ড তুলে কোন রকমে হাসি চাপল রানা। ওর হাতে এখন 4টে সুন্দরী নারী। নগদ টাকা শেষ, সবার পকেট খালি। এখন উপায়, লিখিত বন্ড দিতে লিখতে শুরু করলাম আমরা। ডাক্তার আর আমি আমাদের আগামী কয়েক মাসের বেতনের টাকা বাজি ধরলাম। খেলা চলছে, কেউ হার মানতে রাজি নয়। সবার ধারণা তার কার্ডই সবার চেয়ে ভালো, সেই জিতবে। প্রাক্তন কংগ্রেস সদস্যকে একটা কার্ড দিল মাইকেল, নিজেও একটা নিল। এতক্ষণ ওরা গল্পটা শুনছে। রানার ঠোঁট আর নিজেদের কার্ড দুটোর মাঝখানে ছুটোছুটি করছে ওদের দৃষ্টি। যাই হোক, একসময় কার্ড শো করার অবস্থা হলো। আমাদের সামনে সিলিং ছোঁয়া নগদ টাকা। শৌখিন শ্বেতাঙ্গ ভদ্রলোক স্ট্রেট ফ্লাশ দেখিয়ে কুপুকাত করলেন আমাদের। পরিষ্কার মনে আছে আমার, 3 থেকে 8 পর্যন্ত 6টা চিড়িতন। আঘাতটা সামলে উঠতে আমার আর স্কিপারের সময় লাগে 12 ঘন্টা। এবং তারপরে আমরা হিসেব করে বের করলাম কোন রকম কারচুপি না করে বাটা হলে এই ধরনের তাস পড়ার সম্ভাবনা 6 কোটি বারের মধ্যে একবার। ব্যাপারটা শৌখিন শ্বেতাঙ্গের বিরুদ্ধে যায়, কাজেই তাকে আমরা খুঁজতে বেরোলাম। থামলো রানা। সবাই স্থির চোখে তাকিয়ে আছে যে যার কার্ডের দিকে, তবে খাড়া কান রানার দিকে তাক করা। ভদ্রলোককে আমরা সি বিচ হোটেলের সৈকতে পেলাম। আমাদের কষ্টার্জিত টাকা, মদ আর মেয়ে মানুষের পিছনে 2 হাতে ওড়াচ্ছিলেন। ওই সময় আমরা নোঙ্গর তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের বয়লার ঠান্ডা ছিল। ভদ্রলোককে ধরে এনে বসানো হলো ঠিক বয়লারের উপর, তারপর আগুন দেওয়া হলো নিচে। টাকা অবশ্য বেঁধে নিতে হয়েছিল। খানিকক্ষণ পরে নিতম্বের উপর তার
ট্রাউজার আর খুলির ভেতর তার শয়তানি বুদ্ধি আগুনের আঁচ পেতে শুরু করলো। ট্রাউজার পোড়ার গন্ধের সাথে মাংস পোড়ার গন্ধ পেতে শুরু করলাম আমরা। মাই গড! প্রাক্তন কংগ্রেস সদস্য হাত উঠলেন। কি ভয়ঙ্কর! হ্যাঁ, বিশেষ করে গন্ধটা। তার সঙ্গে একমত হলো রানা। আমরা অবশ্য নাকে রুমাল দিয়ে নিয়েছিলাম, তা না হলে কার বাপের সাধ্যি ইঞ্জিন রুমে থাকতে পারে। টেবিল ঘিরে বিস্ফোরণোন্মুখ নিস্তব্ধতা নেমে এলো। সবাই সচেতন। প্রচন্ড ঝড়ের মতো একটা কিছু ঘুরতে যাচ্ছে। প্রত্যেকেরই বুঝলো গুরুতর একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে, কিন্তু বেশিরভাগ লোক জানে না অভিযোগটা কি বা কার বিরুদ্ধে উত্থাপিত। রক্ষা কবচের মতো যে যার কার্ড আঁকড়ে ধরে আছে সবাই। চোখে নগ্ন সন্দেহ নিয়ে একজন আরেকজনের দিকে ঘন ঘন তাকাচ্ছে। টেবিলের পরিবেশ এতটাই উত্তেজনাকর হয়ে উঠল যে তা গোটা কামরায় ছড়িয়ে পড়তে দেরি হলো না। আশেপাশের টেবিলের লোকজন নিজেদের খেলা ছেড়ে গাড় ফিরিয়ে তাকিয়ে থাকলো ওদের পাঁচজনের দিকে। আমার ধারণা, দৃঢ় মার্জিত কণ্ঠে বলল মাইকেল সেবার্স। কামরায় উপস্থিত প্রত্যেককে শুনতে পেল তার কথা। মিস্টার মাসুদ রানা বলতে চাইছেন কেউ একজন খেলায় চুরি করছে। মাথার উপর ছাদ ভেঙে পড়ল। কেউ বোধহয় এতটা চমকে উঠত না। দারাস সালাম ক্লাবে চুরির অভিযোগ! চিন্তা করা যায় না। অভিজাত পরিবেশে মার্জিত ভদ্রলোকেরা সুরুচির অনুসরণ করেন এখানে। তাদের মাঝখানে চোর থাকে কিভাবে? খুনের অভিযোগ মেনে নেওয়া যায়, যৌন অপরাধের অভিযোগও মেনে নেওয়া যায় বা সহ্য করা যায়, কিন্তু চুরির অভিযোগ, হায় ঈশ্বর! আমিও মিস্টার মাসুদ রানার সাথে একমত হয়ে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ। মাইকেলের ঠান্ডা নীল চোখ বিস্ময়ে হতভম্ব প্রাক্তন কংগ্রেস সদস্যের উপর স্থির হলো। চুরি সত্যি হচ্ছে বটে। মার্কিন শিকারী ভদ্রলোকের দিকে ঝুঁকল সে। এখন দেখার বিষয়, আপনি স্যার যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়ে আমাদের টাকা যা আপনি অন্যায়ভাবে জিতেছেন দয়া করে প্রত্যেককে ফেরত দেবেন কিনা। শেষের দিকে তার কণ্ঠস্বর চলল, গুরু গম্ভীর মেঘের ডাকের মতো লাগলো শুনতে। আমেরিকান ভদ্রলোক তার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকলেন যেন জন্ম থেকেই হাবা বা বোবা তিনি। মাইকেলের কোনো কথাই তার বোধগম্য হয়নি। তারপর ধীরে ধীরে তার চেহারা রং পেতে শুরু করলো। প্রথমে বেগুনি, তারপর লালচে, সব শেষে টকটকে রক্তবর্ণ ধারণ করলো তার অবয়ব। স্যার, আপনার এত স্পর্ধা! গুড গড স্যার! শটান দাঁড়িয়ে পড়লেন তিনি। নিঃশ্বাস ফেলতে ভুলে গেছেন। ঠক ঠক করে কাঁপছেন। গলার ভেতর শব্দ আটকে যাচ্ছে। উনি পালানোর মতলবে আছেন! চিৎকার করে সবাইকে সাবধান করে দিল মাইকেল। ধরো ধরো! দু হাতে ধরে টেবিলটা উল্টে দিল সে, যেন প্রাক্তন কংগ্রেস সদস্যের পালানোর পথ বন্ধ করাই উদ্দেশ্য। টেবিলটা সশব্দে কাত হলো মেঝেতে। ওটার নিচে চাপা পড়ল শিল্পপতি এবং আমলা ভদ্রলোক। চারিদিকে ছড়িয়ে পড়ল আইভরি চিপস আর তাস। এখন আর কারো জানবার উপায় নেই মাইকেল সেবার্স নিজে বেটে কি তাস নিয়েছিল। উঠে দাঁড়াবার সংগ্রামে ব্যস্ত ধরাশায়ী খেলোয়াড়দের দিকে ঝুঁকে মার্কিন শিকারীর বাম কানের নিচে প্রচন্ড এক ঘুষি মারল সে। চিটিং! চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন, আজ আপনার রক্ষে নেই। শিকারী ভদ্রলোক আহত ভাগের মতো গর্জে উঠলেন। তিনিও মুঠো পাকিয়ে ঘুষি ছুড়লেন মাইকেলকে লক্ষ্য করে। মাইকেল তো সহজেই একদিকে কাত হয়ে সেটা এড়ালো, কিন্তু বেচারা ক্লাব সেক্রেটারি এড়াতে পারল না। হইচই শুনে এইমাত্র দুজনের মাঝখানে ছুটে এসেছে সে। সরাসরি নাকের উপর খেলো বেচারা। সংক্রামক মহামারীর মতো ছড়িয়ে পড়ল মারামারি। ক্লাব সেক্রেটারিকে সাহায্য করবার জন্য আর সব টেবিল থেকে লোকজন ছুটে এলো। হঠাৎ সৃষ্ট ভিড়ের মধ্যে থেকে হাত বাড়িয়ে মাইকেলের শার্ট খামচে ধরবার ব্যর্থ চেষ্টা করল রানা। উনি নন, তুমি! ক্রুদ্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠল ও।
কিন্তু ওর কণ্ঠস্বর শোরগোলের মধ্যে চাপা পড়ে গেল। কামরায় 40 জন সদস্য উপস্থিত রয়েছে, মাত্র একজনের পরনে আনুষ্ঠানিক পোশাক নেই, জ্যাকেট পরে রয়েছে রানা। কাউকে কিছু বলে দিতে হলো না, এক পাল শিকারী কুকুর ঝাঁপিয়ে পড়ল খরগোশের উপর। পিঠ বাঁচা ওল্ড বয়, পরম বন্ধুর মতো রানাকে সাবধান করে দিল মাইকেল। রানার লম্বা করা হাত তার কোটের কিনারায় প্রায় ধরে ফেলেছে। জট করে ঘুরল রানা। রক্ত মাংসে সচল একটা পাঁচিলের সঙ্গে সংঘর্ষ ঘটল। সদস্যরা রাগে উন্মাদ, তার স্বরে চিৎকার করছে। মাইকেলের উদ্দেশ্যে শক্ত করা রানার মুঠো প্রথম সারির 2 জন সদস্যের উপর বর্ষিত হল। প্রথম জন ঘুষি গেল চোয়ালে, দ্বিতীয় জন নাকের উপর। তারা পড়ে গেল বটে, কিন্তু বাকিরা হুঙ্কার ছেড়ে আরো দ্রুত গতিতে ছুটে এলো ওর দিকে। চালিয়ে যাও, বিপুল উৎসাহে আহ্বান জানালো মাইকেল। যে থামতে বলবে তার কপালে জুতোর বাড়ি। অবিশ্বাস্য হলেও সত্যি, সে এখন সশস্ত্র, তার হাতে একটা বিলিয়ার্ড কিউ দেখা যাচ্ছে। ইতিমধ্যে কালো শান্ত পোশাকের তলায় আক্ষরিক অর্থেই চাপা পড়ে গেছে রানা। ওর পিঠে সওয়ার হয়েছে 3 জন, 2 জন ঝুলে আছে উরু আঁকড়ে ধরে, 2 জন 2 বগলের নিচে মাথা গুলিয়ে দিয়েছে। আমি নই, মিচে চিৎকার করছে রানা। ভুল করছেন, আমি নই ও। মাইকেলের দিকে হাত তুলবার চেষ্টা করলো, কিন্তু হাত দুটোর কোনোটাই মুক্ত করা গেল না। ঠিক বলেছ বর্ষ, সায় দেওয়া সুরে বলল মাইকেল। ভদ্রবেশী চোর। আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে বিলিয়ার্ড কিউটা ব্যবহার করছে সে। উল্টো করে ধরেছে সেটা, মোটা প্রান্তটা সজোরে ঠুকে অব্যর্থভাবে একের পর এক খুলি ফাটিয়ে চলেছে রানার পিঠে সওয়ারি সুবেশী ভদ্রলোকদের। এক এক করে রানার পিঠ থেকে খসে পড়তে লাগলো ওরা। আবার একবার মাইকেলের মুখোমুখি হলো রানা। শোনো, গর্জে উঠল রানা। ধরাশায়ী কয়েকজন লোক ওর পা জড়িয়ে ধরেছে, তা সত্ত্বেও মাইকেলের দিকে এগোবার চেষ্টা করলো। আমিও তাই বলছি, শোনো। মাথা একদিকে কাত করে শুনবার ভঙ্গি করলো মাইকেল। দুজনেই হঠাৎ উপলব্ধি করলো পুলিশের হুইসেল বাজছে। জোড়া দরজার সামনে ইউনিফর্মও দেখতে পেল মাইকেল। এটাই সত্যিকার বিপদ ওল্ড চ্যাপ। 100 ভাগ খাঁটি। সুবোধ বালকের মতো পিছু নাও। সুকৌশল ওসি চালানোর ভঙ্গিতে বিলিয়ার্ড কিউটা বার কয়েক ব্যবহার করে পাশের জানলার সমস্ত কাজ ভেঙে ফেলল সে। তারপর ধীর শান্ত ভঙ্গিতে বাইরের অন্ধকার বাগানে নেমে পড়ল। দ্রুত পায়ে ফুটপাত দৌড়ে হাঁটছে রানা। মেইন রোড ধরে ঝর্ণার কিনারায় নিজের ক্যাম্পে ফিরছে ও। পিছনের অন্ধকারে শোরগোল আর হুইসেলের আওয়াজ অনেক আগেই হারিয়ে গেছে। ওর রাগও পড়ে গেছে। প্রাক্তন কংগ্রেস সদস্যের রক্তবর্ণ চেহারা আর বিস্ফোরিত চোখ দুটো কল্পনা করে আপন মনে হাসল কিছুক্ষণ। একটু পরে সন্দেহ হলো ওর, পিছু নিয়েছে কেউ। টুংটাং ঘন্টা বাজিয়ে একটা রিক্সা আসছে। রিক্সাওয়ালার খালি পা থপ থপ আওয়াজ তুলছে কংক্রিটের রাস্তায়। পেছন ফিরে না তাকিয়েও বুঝতে পারলো না কার পাল্লায় পড়েছে সে। সন্দেহ হচ্ছিল তোমাকে বুঝি হারিয়ে ফেললাম, হালকা সুরে বলল মাইকেল। হাস্যরসে ভরপুর তার সুদর্শন চেহারা, দুসারি দাঁতের মাঝখানে ধরা চুরুটের আগুন উদ্ভাসিত হয়ে আছে। আয়েসি ভঙ্গিতে রিক্সার গদিতে হেলান দিয়ে রয়েছে সে। তোমার কেটে পড়ার ভঙ্গিটা দারুণ মুগ্ধ করেছে আমাকে, মায়েরই বলছি। ভাদ্র মাস এলে আমাদের পোষা টম পাড়ার বিউটিকে যে গতিতে ধাওয়া করতো, ঠিক যেন সেই গতিতে ছুটতে দেখলাম তোমাকে। সত্যি, তোমার আরেকটা প্রতিভার পরিচয় পাওয়া গেল। কথা না বলে নিজের পথে হাঁটতে থাকলো রানা। এও কি সম্ভব যে তুমি শুয়ে পড়ার কথা ভাবছো? মাইকেলের রিক্সা রানার পাশেই থাকছে। রাত তো এখনো শিশু হে। তাছাড়া কে বলতে পারে মজার মজার আরো কত কি আমাদের জন্য অপেক্ষা করছে। কি ব্রুর কৌতুককর নাচ কল্পনায় দেখা গেল। হাসি চেপে রাখবার চেষ্টা করল রানা। নাক বরাবর সামনে তাকিয়ে হাঁটছে। মাদাম জুলিয়ানার ওখানে? জিজ্ঞেস করল মাইকেল। রানা নিরুত্তর।
আমি তো ভেবে পাই না বয়স থাকতে কেন মানুষ মোজ পূর্তি করবে না, বিশেষ করে পরের খরচায়। গাড়িগুলো তোমার খুব দরকার না? ব্যথা পেলাম, ঘোষণা করল মাইকেল। আমার বন্ধুত্বের প্রস্তাবের সাথে কোনো জাগতিক স্বার্থ জড়িত থাকতে পারে এই কথা তুমি ভাবতে পারলে? মাদাম জুলিয়ানাকে আমি চিনি না, বলল রানা। তার কাছে আসা মেয়েদের সম্পর্ক আমার কোনো আগ্রহ নেই। বিশ্বাস করলাম না। নিঃসঙ্গ পুরুষ মানুষ মেয়েদের সম্পর্কে আগ্রহ থাকবে না কেন? নাকি ভাবছো রদ্দিমার্কা বাসি মাল? নয়। মাথা মেরির কিরে, তোমার একজন বয়স্ক গাইড কাম গার্জেন দরকার, বলল মাইকেল। তুমি দেখছি কিছুই জানো না। হে শোনো তাহলে, মাদাম জুলিয়ানা ইটালিয়ান ভদ্রমহিলা, দার এস সালামে আদম ব্যবসা করেন। চাকরি পাওয়ার আশায় ইটালি থেকে বহু ভদ্র পরিবারের মেয়ে তার কাছে আসে, কিন্তু সবাইকে তিনি সাথে করে চাকরি জোগাড় করে দেবেন কিভাবে বলো? অথচ মেয়েগুলো আসে প্রায় খালি হাতে। মাদাম জুলিয়ানা অত্যন্ত দয়ালু। তিনি শুধু শ্বেতাঙ্গ পুরুষদেরকে ডেকে পাঠান এবং মেয়েগুলোকে বলে দেন তারা যেন ওদের সঙ্গদান করে কিছু খুশিয়ে নেয়। এতে দুপক্ষেরই লাভ। আমরা পূর্তি পেলাম, ওদের দিন কয়েক চলার মতো ব্যবস্থা হলো। তা যা, এবার বুঝতে পারছো তো? একটা ঢোক গিল না। হ্যাঁ বা না কিছুই বলল না। নারী সঙ্গ থেকে কতদিন বঞ্চিত হিসেব পাবার চেষ্টা করে ব্যর্থ হলো। যেন এক যুগ পেরিয়ে গেছে। শরীরের চাহিদা সৃষ্টি হয়েছে ঠিকই বলছে মাইকেল, আগ্রহ নেই কথাটা সত্য নয়। তবে পয়সার বিনিময়ে নারীর সঙ্গ লাভের কথা কল্পনা করা যায় না। আরো কয়েক যুগ নিঃসঙ্গ থাকলেও না, কিন্তু এই লোকটা এইভাবে লেগেছে কেন ওর পিছনে? আসল উদ্দেশ্যটা কি? বাজে একটা লোক, কিন্তু একে কিছুতেই অপছন্দ করতে পারছে না কেন সে? মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে কি তুমি না বললে শুধু শ্বেতাঙ্গদেরকে ডেকে পাঠান? আমার কাছে সাদা কালোর ভেদাভেদ নেই, বলল মাইকেল। মাদাম জুলিয়ানা টাফ হো করলে আমি তার বুড়ি গলি দেব। কি যেন মনে করে হো করে হেসে উঠল সে। আমি কোনো কথা দিচ্ছি না, বলল রানা। এমন হতে পারে ওখানে যাওয়ার পর ভালো লাগলো না, তাহলে ফিরে আসবো আমি। কিন্তু খরচ দেবে কে? কেন বলিনি তুমি আমার মেহমান? উঠে এসো ওল্ড চ্যাপ। তবু ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো রানা। কোনো সন্দেহ নেই ওর নির্বাসিত জীবনে অদ্ভুত এক চরিত্র হিসেবে উদয় হয়েছে মাইকেল সেবার্স। তার আচরণের অপছন্দনীয় দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া সত্ত্বেও কি এক দুর্নিবার আকর্ষণ বোধ করছে ও। লোকটার সঙ্গ ছেড়ে ক্যাম্পে ফিরে যেতে ইচ্ছে করছে না। জানতে ইচ্ছে করছে লোকটা আসলে কি রকম। কি হলো, উঠে এসো, তাগাদা দিল মাইকেল। কি ভাবছো? গাড়ির বদলে রিক্সা করে গেলে রাজার সম্মান ক্ষুণ্ণ হবে? নাকি ভাবছো আমার পয়সায় আর কত পূর্তি করবে? তোমার বিয়ার খেয়েছি, ডিনার খেয়েছি, হঠাৎ সমাপ্তি বা টানবো কেন? ফুটপাত থেকে নেমে রিক্সার দিকে এগোলো রানা। চলো তাহলে দেখা যাক। কি বললে রাজা? দুজন হাস্যমুখর আরোহীকে নিয়ে শহরের দিকে ফিরে চলল রিক্সাওয়ালা। রানা দুই ঠোঁটের মাঝখানে একটা চুরুট ঠেসে দিল মাইকেল। জবাব দিল না। নিজের পাতে ঝোল তো ভালোই ঢেলেছিলে, জিজ্ঞেস করল না। কিন্তু কি ঝোল? ঘন ঘন চুরুটের টান দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়ছ। চারটে টেক্কা নাকি স্ট্রেট ফ্লাশ? আমার চরিত্রে কলঙ্ক লেপনের অপচেষ্টা হতে দেখে আমি স্তম্ভিত এবং মর্মাহত স্যার। প্রশ্নটা আমি এড়িয়ে যাব। ঝাঁকি খেতে খেতে আরো খানিক সামনে এগুলো রিক্সা। এরপর মাইকেলের প্রশ্নে নিস্তব্ধতা ভাঙল। শৌখিন শ্বেতাঙ্গের পাছাটা সত্যি তোমরা পড়াওনি, তাই না? না, স্বীকার করল না। তবে এই উপাদানটুকু থাকায় গল্পটা দারুণ উতরে গেছে। মাদাম জুলিয়ানার গেটে পৌঁছল ওরা। গেটের ভিতর অন্ধকার বাগান। বাগানের শেষ মাথায় কাঠের একটা দরজার পাশে অল্প শক্তির একটা বাল্ব জ্বলছে। বাগান পেরিয়ে এলো ওরা, নক করলো দরজায়। না,
এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে, আরো দেরি করে অপরাধের মাত্রা বাড়াতে চাই না, বলল মাইকেল। তার কাচুমাচু ভঙ্গি দেখে সতর্ক হয়ে উঠল রানা। তোমার কাছে আমার ক্ষমা প্রার্থনা করা উচিত, সত্যি। প্রথম থেকেই তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম। আসল কথা, সময়টা আমরা উপভোগ করেছি। না মানে ভাবছি তোমার কাছে আমার সৎ থাকতে হবে। এভাবে ব্যামকা ধাক্কা দিও না তো। আচার খেয়ে মারা গেলে চিরকালের জন্য হারাবে আমাকে। তার চেয়ে যেমন আছো তেমনই থাকো, শুধু খেয়াল রাখো ভুল করেও আমার লেজে পা দিয়ে ফেলো না। দুজনেই ওরা নিঃশব্দে হাসতে লাগলো। রানার কাঁধে হালকা ঘুষি মারল মাইকেল। বলল, আগের কথায় ঠিক থাকলো কেমন? সব খরচা আমার। মাদাম জুলিয়ানার বুড়ি গেলে দেওয়ার কথা বলে হেসে উঠেছিল মাইকেল। মহিলাকে দেখা মাত্র কারণটা বুঝতে পারল না এবং হাসি চেপে রাখা দায় হলো ওর। মহিলা এত বেশি লম্বা আর রোগা যে কোমর, পেট, নিতম্ব বা বুক বলে কিছু আছে কিনা সন্দেহ হতে লাগলো। এমন একটা ড্রেস পরে আছে যেটা হাড্ডিসার দেহ কাঠামো ঢাকবার চেয়ে বেশিরভাগ উন্মুক্ত করে রেখেছে, তবে পায়ের পেছনে 3 ফুট মেঝে ঢেকে রাখতে ব্যর্থ হয়নি। গলার পেছনে ঘাড়ের উপর মস্ত একটা খোপা, নিঃসন্দেহে পরচুলার অবদান। মাইকেলের সঙ্গে রানাকে দেখে মহিলা বিশেষ খুশি হয়েছে বলে মনে হলো না, তবে ভদ্রতা বজায় রেখে মৃদু হাসল সে। সোফায় বসতে বলল। ওদেরকে অবাক করে দিয়ে কার্পেটের উপর রানার পায়ের কাছে বসল মাইকেল। মেজর সেবার্স, আপনার দর্শন লাভ করা একটা আনন্দময় অভিজ্ঞতা। এতদিন কোথায় ছিলেন? ভাবছিলাম শহর ছেড়ে আবার কোথাও চলে গেলেন কিনা। ওনাকে চেনেন মাদাম জুলিয়ানা? সোফায় বসা রানাকে দেখিয়ে জিজ্ঞেস করলো মাইকেল। আরব্য রজনী থেকে উঠে আসা মহানুভব একটা চরিত্র, নাম জেনে কাজ নেই। মধ্যপ্রাচ্যের ছোট্ট এক রাজ্যের রাজা উনি। গরিবী হালে চলাফেরা করেন। দুনিয়াটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে আমাকে বিশ্বস্ত বৃত্ত হিসেবে পেয়ে গেছেন। উনি যে দয়া করে আপনার এখানে পায়ের ধুলো ফেলেছেন, সে আপনার 7 পুরুষের ভাগ্য। নতজানু হন, নতজানু হন। আহ মাইকেল, প্রতিবাদ করল রানা। তুমি দেখছি জঘন্য ভ্যাবাচাকাকে। এক মুহূর্ত স্থির পাথর হয়ে থাকলো মাদাম জুলিয়ানা। তারপর রানার সামনে মাইকেলকে নতজানু হয়ে প্রণাম জানাতে দেখে সেও আড়ষ্ট ভঙ্গিতে তাকে অনুসরণ করলো। রানা ছিটকে সরে যাওয়ার আগে ওর পায়ের পাতায় চিমটি কাটলো মাইকেল। তারপর সিধে হলো সে, বসলো, পিস পিস করে বলল, উদ্দেশ্যটা যদি তুমি ধরতে পেরে না থাকো। আমি গেলাম বলে দরজার দিকে ঘুরল রানা। ভয়ানক রেগে আছে। রাজা কি ভাষায় কথা বলেন? ফিসফিস করে মাইকেলকে জিজ্ঞেস করলো মাদাম জুলিয়ানা। আপনি ওকে শান্ত করুন, আমি এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করছি। প্রায় ছুটে কামরা থেকে বেরিয়ে গেল সে। কার্পেট থেকে লাফ দিয়ে উঠে রানার পথ রোধ করে দাঁড়ালো মাইকেল। আরে পালাচ্ছ কেন? রাজা না বানালে মাদাম জুলিয়ানা তোমাকে মশা বা মাছি ছাড়া কিছুই ভাবতেন না। এখন দেখো কেমন তোয়াজ করেন। রানা কিছু বলবার আগেই কামরায় পুনরাগমন ঘটল মাদাম জুলিয়ানার। সে নিজেই একটা ট্রেতে করে শ্যাম্পেনের বোতল আর গ্লাস নিয়ে এসেছে। তার পায়ের আওয়াজ পাওয়া মাত্র আবার সোফার নিচে কার্পেটের উপর বসে পড়ল মাইকেল। আপনার প্রাইভেট লাউঞ্জ খালি তো মাদাম? জিজ্ঞেস করলো সে। মহামান্য রাজা আমার সাথে কিছু গোপন আলাপ করবেন, কেউ যেন আমাদেরকে বিরক্ত না করে। আর মহামান্য রাজার সেবা করার জন্য 2-4টে ভালো জিনিস যদি থাকে তাহলে পাঠিয়ে দেবেন। একদম ফ্রেশ হওয়া চাই, তা না হলে দরকার নেই। পথ দেখিয়ে ওদেরকে প্রাইভেট লাউঞ্জে নিয়ে এলো বাকরুদ্ধ মাদাম জুলিয়ানা। মাইকেল তাকে একরকম ঠেলি বের করে দিল প্রাইভেট লাউঞ্জ থেকে। তার পিঠের উপর বন্ধ করে দিল দরজা। ধপাস করে একটা সোফায় বসে হেলান দিল সে। দুসারি দাঁতের মাঝখানে সদ্য ধরানো লম্বা চুরুট, এক হাতে শ্যাম্পেন ভর্তি গ্লাস। ইথিওপিয়ায় এখন কি ঘটছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে ওলবা? জিজ্ঞেস করলো মাইকেল।
বিষণ্ণ দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল রানা। হাতে গ্লাস থাকলেও শ্যাম্পেন খেতে ভালো লাগছে না ওর। ইতিমধ্যে নিশ্চয়ই তোমার বিশ্বাস জন্মেছে যে কোনো কারণ ছাড়া আমি কিছু করি না। হাসছে না মাইকেল? এবং এখন থেকে যা কিছু করব তার একটা উদ্দেশ্য থাকবে, বন্ধুত্বটাকে লাভজনক করে তোলা। ওখানে সম্রাট হাইলে সেলাসির বিরুদ্ধে আন্দোলন এখন তুঙ্গে। বলো সম্রাট হাইলে সেলাসি। বেশ, এবার বলো ইরিত্রিয়া সম্পর্কে তুমি কি জানো? রানা রেগে মেগে কিছু বলতে যাচ্ছে দেখে হাত তুলে তাকে থামিয়ে দিল মাইকেল। আহা, এত অধৈর্য হলে চলে কি করে? সবুরে কি ফলে জানো না? বছর 10 আগে ইথিওপিয়ার সাথে এক হয়েছে ইরিত্রিয়া, কিন্তু তবু সব ইটালিয়ান ইরিত্রিয়া ছেড়ে আজও চলে যায়নি। শিপটারা তাদেরকে জামাই আদরে রেখেছে। শিপটা চোর ডাকাত দুষ্কৃতকারী অশুভ পাহাড় আর বনে জঙ্গলে বাস। ইটালিয়ানদের উপর তাদের ভারী ভক্তি, কারণ ওরা যুদ্ধ কৌশল জানে, অন্তত শিপটাদের তাই ধারণা। এবার ইথিওপিয়ার সবচেয়ে বড় সমস্যা কি? আদিবাসীদের মধ্যে অন্তর্কলহ এবং সম্রাটের শোষণ। ব্রাভো, শোনো তাহলে, এখানেই আমার কথা এসে পড়ে। আদিবাসীদের একটা গ্রুপ, রাস্টাফারিয়ানরা, দুর্গম এলাকায় বাস করে। অন্যান্য গোত্রের সাথে এমন কোনো দিন নেই যেদিন তাদের সংঘর্ষ বাঁধে না, কিন্তু সেসব ছোটখাটো সংঘর্ষ কয়েক শতাব্দী ধরেই চলছে। ওদের আসল শত্রু শিপটারা। শিপটাদের হয়ে যুদ্ধ পরিচালনা করে ইটালিয়ানরা। কিছু বাড়াটে সৈনিকও আছে তাদের, ফলে হামলা হলেই মায়ের খায় রাস্টাফারিয়ানরা, পিছিয়ে আসতে বাধ্য হয়। এই গোত্রটি সম্রাট হাইলে সেলাসিকে দেবাতি জ্ঞান করে, কিন্তু সম্রাট নিজের সিংহাসন রক্ষার জন্য এতই ব্যস্ত যে সেনাবাহিনী পাঠিয়ে এদেরকে সাহায্য করার কথা ভাবার সময় নেই তার। বুঝলাম, বিরক্ত হয়ে বলল রানা, কিন্তু এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? বরং জিজ্ঞেস করো, এত কথা আমি জানলাম কোত্থেকে? জানা এবার পেশা ওল চ্যাপ। রাস্টাফারিয়ানদের একজন গোত্র প্রধান আছে, সেও ছোটখাটো একজন রাজা। তার কাছে এক পুত্র, অর্থাৎ ডাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার হলেও সেও একজন রাজপুত্র। এই রাজকুমারের সাথে অস্ত্র বেচাকেনার একটা চুক্তি হয়েছে আমার। ক্ষীণ আগ্রহ বোধ করলো রানা। কেন? তোমার কাছ থেকে কেন অস্ত্র কিনতে যাবে এরা? এম্বার্গো চ্যাপ। উপজাতীয়দের মধ্যে হরদম যুদ্ধবিগ্রহ লেগে থাকে বলে অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন সম্রাট। অবশ্য অন্তর্নিহিত কারণটা হলো, একটা বয় গোত্র প্রধানদের অস্ত্র ও গোলা বারুদ কেনার অনুমতি দেওয়া হলে সেসব সম্রাটকে উৎখাতের কাজে ব্যবহার করা হতে পারে। এতে করে শিপটাদের ভারী সুবিধা হয়ে গেছে। লুট আর ডাকাতি করা বিপুল সম্পদ রয়েছে তাদের হাতে, রয়েছে ইটালিয়ান সমরনায়ক, তারপর বিদেশি কুচক্রের কুমন্ত্রণা এবং সহযোগিতা তো আছেই। এই কুচক্রটির উদ্দেশ্য সম্রাটের অবহেলার সুযোগে ইথিওপিয়ায় ওই অঞ্চলে ব্যাপক গোলযোগ ছড়িয়ে দেওয়া। ইরিত্রিয়া লোকজন এক অর্থে এই বিশৃঙ্খলা সমর্থন করে, কারণ দুর্বল ইথিওপিয়ায় তাদের কাম্য না হলে তাড়াতাড়ি স্বাধীনতা পাবে তারা। শিপটাদের রয়েছে রাইফেল, আর্মার, এয়ারক্রাফট বা ট্যাঙ্ক ঠিক এই মুহূর্তে নেই, তবে বিদেশি কুচক্রের কাছ থেকে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে তারা। আর রাস্টাফারিয়ানদের মান্দাতা আমলের ঢাল আর তলোয়ার, ভাঙ্গাচোরা দু একটা রাইফেল। গল্পটা শুনছে না, তবে ঠিক বুঝতে পারছে না কতটুকু সত্যি, বা এইসবের মধ্যে ওদের স্বার্থ কোনখানটায় বা কি পরিমাণ। মাইকেলের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আসবার কোনো ইচ্ছে ওর নেই, বরং সুগার মিলেই আর মাঠ কারগুলো বিক্রি করতে চায় ও। আরো গল্প উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।